দ্বিপদী বিস্তৃতি নামটা শুনেই বুঝতে পারছো যে এখানে দুইটা পদ থাকবে, তার উপর কিছু একটা পাওয়ার থাকবে এবং সেই জিনিসটাকে আমরা বিস্তার করব, বিস্তার করে সেখান থেকে আমরা নানা রকমের অঙ্ক করব। ফার্স্ট অফ অল এখানে খেয়াল করো যে a প্লাস এক্স দুইটা পদ আছে, একটা হলো a একটা হলো x, তাদের উপর পাওয়ার হিসেবে কি আছে n। এই জিনিসটাকে যদি তুমি বিস্তার করি তাহলে আমি কতগুলো পদ পাবো, আমি n প্লাস 1 সংখ্যক পদ পাবো। অর্থাৎ আমি যদি বলতাম যে a প্লাস এক্স স্কোয়ার, কয়টা পদ পেতাম? তিনটা। আমি যদি বলতাম যে a প্লাস এক্স কিউব, তাহলে কি পেতাম? চারটা পদ পেতাম। যদি বলতাম যে a প্লাস এক্স টু দি পাওয়ার 4, তখন কয়টা পদ পেতাম? পাঁচটা পদ পেতাম। তো এইরকম যে এখানে n এর মানটা যা হবে আমি এখানে বিস্তার করে তার থেকে একটা বেশি সংখ্যক পদ পাবো। এখন এর জন্য একটা ফর্মুলা আমাদের মুখস্থ রাখতে হবে। সেই ফর্মুলাটা কি? a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1x প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার। এইভাবে জিনিসটা কন্টিনিউ করতে করতে x টু দি পাওয়ার n পর্যন্ত গিয়ে শেষ হবে। তো এই চ্যাপ্টারের অঙ্ক করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে তিনটা ফর্মুলা মুখস্থ রাখতে হবে এবং এই তিনটা ফর্মুলার উপর ভিত্তি করে এই চ্যাপ্টারের সব অঙ্ক করে ফেলা যায়। সেই তিনটা ফর্মুলা কে কে? এইটা, এইটা এবং এইটা। a প্লাস এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা, 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা এবং r প্লাস 1 তম পদ এই ফর্মুলা। এই তিনটা ফর্মুলা যদি আমি মুখস্থ রাখি তাহলে আমার কাছে দুনিয়ার সব অঙ্ক খুব সোজা হয়ে যাবে এই চ্যাপ্টার থেকে। তো ফার্স্ট অফ অল আমাদের যে চ্যালেঞ্জ, যেটা প্রথমে তুমি যদি এই চ্যাপ্টারটা এর আগে কখনো না করে থাকো, তোমার কাছে মূল চ্যালেঞ্জটা হলো যে স্যার এই জিনিসটা অনেক লম্বা একটা ফর্মুলা দেখা যাচ্ছে, তো এত লম্বা একটা ফর্মুলা আমরা কিভাবে মনে রাখতে পারি? সহজভাবে যদি চিন্তা করতে চাই তাহলে কিভাবে আমরা এই লম্বা ফর্মুলাটা মনে রাখবো? সো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে সাজেস্ট করছি যে তোমরা এক কাজ করো, a প্লাস এক্স টু দি পাওয়ার n এই ফর্মুলাটা আমি ধরো এক চান্সে মুখস্থ করতে চাই। ফার্স্ট অফ অল এখানে কি আছে? a আছে, a টু দি পাওয়ার n লেখো, a টু দি পাওয়ার n মাইনাস 1 লেখো, a টু দি পাওয়ার n মাইনাস 2 লেখো, a টু দি পাওয়ার n মাইনাস 3 লেখো। অর্থাৎ এর পাওয়ার কমতে কমতে ফাইনালি গিয়া a টু দি পাওয়ার 0 হয়ে যাবে। এরপর আর কি করা যায়? এখানে একটা x আছে, a টু দি পাওয়ার n এর সঙ্গে x টু দি পাওয়ার 0 কে গুণ করো, এখানে গুণ করো x টু দি পাওয়ার 1। এবার x এর পাওয়ারটা বাড়াতে থাকো। তাহলে কি হয়ে গেল স্যার? না স্যার, এখনো হয়ে যায় নাই, আমাদের আরো একটা ছোট্ট কাজ করতে হবে। এখানে n আছে না, এখানে লেখো nc0, এখানে লেখো nc1, এখানে লেখো nc2, এখানে লেখো nc3, এখানে লেখো ncn। এবারে কাজ করো, সবগুলোর মাঝখানে একটা করে প্লাস চিহ্ন দিয়ে দাও। তাহলে দেখো তো আমি এইখানে যে ফর্মুলাটা লিখেছিলাম সেই ফর্মুলাটাই এখানে দেখতে পাচ্ছ কিনা? তোমরা হয়তো কেউ কেউ বলতে পারো না স্যার একটু চেঞ্জ তো আছে। কি কি চেঞ্জ আছে বাবা বলো তো? nc0 এটা ভ্যালু হচ্ছে 1, এইটা 1, x টু দি পাওয়ার 0 এটার ভ্যালুটাও 1। তাহলে a টু দি পাওয়ার n এর সঙ্গে এখানে গুণ অবস্থায় কি থাকছে? দুইটা 1, তাহলে এখানে শুধু a টু দি পাওয়ার n প্লাস এই মাঝখানের অংশগুলো সেম থাকবে। এখন মজার বিষয় হলো এই যে ncn এটার ভ্যালুটাও 1 আর a টু দি পাওয়ার 0 এই ভ্যালুটাও 1, তাহলে x টু দি পাওয়ার n এর সঙ্গে দুইটা 1 গুণ হচ্ছে, তাহলে এটা x টু দি পাওয়ার n হয়ে গেল। তাহলে এখন দেখো তো এইখানে আমি যেই ফর্মুলাটা লিখেছি আর এখানে যেই ফর্মুলাটা লিখেছি দুটার মধ্যে কোনো পার্থক্য আছে? উত্তর হলো জি না, কোনো পার্থক্য নেই। তার মানে আমরা কি শিখলাম? যে এই ফর্মুলা যদি আমি একেবারে বিগিনার হই, আমি সিম্পলি আমি যেভাবে দেখালাম সেইভাবে একবার লিখে ফেললেই তোমার কাছে ফর্মুলাটা মুখস্থ হয়ে যাবে। এবার এসো এই ফর্মুলার ক্ষেত্রে। এই ফর্মুলার ক্ষেত্রে কি অবস্থা? এখানে a এর জায়গায় শুধুমাত্র 1 আছে, তাহলে 1 প্লাস x টু দি পাওয়ার n, প্রত্যেকটা a এর জায়গায় 1 বসে যাবে। তাহলে 1 এর উপর তুমি যাই বসাও সেটা 1 হয়, nc1 এইটা 1 হয়ে যাবে ইনটু x প্লাস nc2 1 এর উপর পাওয়ার যাই বসাও 1 হয়ে যাবে x স্কয়ার, সবগুলো এর জায়গায় 1 বসতে থাকবে, এখানে 1 গুণ হইলে শুধু x কিউব প্লাস ফাইনালি x টু দি পাওয়ার n। এই তো দেখো এই ফর্মুলা থেকে এই ফর্মুলাটা খুব সহজেই পেয়ে গেলাম। এখন আমাদের হাতে আরেকটা ব্যাপার, সেটা হলো r প্লাস 1 তম পদ, যেটাকে আমরা tr প্লাস 1 দিয়ে প্রকাশ করি। সেটার ফর্মুলা হলো ncr a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। এইটা আসলে দেখানোর খুব একটা জরুরত আছে বলেই তো আমার মনে হচ্ছে না।
তুমি জাস্ট একটা জিনিস চিন্তা করো, আমি যদি আর এর জায়গায় 1 চিন্তা করি, তাহলে n c 1 a টু দি পাওয়ার n মাইনাস 1 x টু দি পাওয়ার 1, সেটা কোন পদ? এই যে এই পদটা, সেটা কয় নাম্বার পদ? 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, এটা হচ্ছে আমাদের t2, অর্থাৎ এটা হচ্ছে আমাদের t1 প্লাস 1, তাহলে এখানে r এর ভ্যালুটা 1। একইভাবে এইটা হলো আমাদের t3, অর্থাৎ t2 প্লাস 1, এখানে r এর ভ্যালুটা 2। এইটা কত? এটা হলো আমাদের t4, অর্থাৎ t3 প্লাস 1, এখানে r এর ভ্যালুটা কত? এখানে r এর ভ্যালুটা হলো 3। মিলিয়ে দেখো, t এর ভ্যালু 1, এখানে r এর ভ্যালু 1 2 3, মিলিয়ে দেখো তুমি t2 পাবে, t3 পাবে, t4 পাবে। সো ফর্মুলা তো জানা হলোই, এখন চলো কয়েকটা অঙ্ক আমরা দেখে আসি। দেখো আমাদের প্রথম এক্সাম্পলটা বোর্ডে লেখা আছে যে x³ + 2 ডিভাইডেড বাই x² টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে আমাকে তিনটা জিনিস বের করতে বলা হয়েছে। x⁵ এর সহগ বের করতে বলা হয়েছে, x⁷ এর সহগ বের করতে বলা হয়েছে এবং x বর্জিত পদের ভ্যালু বের করতে বলা হয়েছে। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? ফার্স্ট অফ অল, এই টাইপের অঙ্ক যেখানে সহগ নির্ণয় করতে হয় বা x বর্জিত পদ নির্ণয় করতে হয়, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে তা হলো এই অঙ্কগুলোর জন্য আমাদেরকে r + 1 তম পদের ফর্মুলা ব্যবহার করতে হবে। সো আমরা ফার্স্টে লিখি যে r + 1 তম পদ tr + 1 = ncr a টু দি পাওয়ার n - r x টু দি পাওয়ার r। n, এখানে n এর ভ্যালুটা কত? n এর ভ্যালুটা হলো 10। c, r তো একটা জেনারেলাইজড ভ্যালু। a কত? এখানে a হলো এখানে x³ তার উপর পাওয়ার কে n - r, অর্থাৎ 10 - r x টু দি পাওয়ার r, x এর জায়গায় কি আছে? x এর জায়গায় আছে 2/x², ভ্যালুটা বসিয়ে দাও, তার উপর পাওয়ার হলো r। 10cr x টু দি পাওয়ার 30 - 3r 2 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার -2r, কারণ কি x² নিচে ছিল, তার মানে নিচে x টু দি পাওয়ার 2r, উপরে উঠে গেলে x টু দি পাওয়ার -2r। 10cr 2 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার 30 - 5r। তো এই পর্যন্ত তো আমরা বুঝলাম। তো এখন বলা হচ্ছে যে x টু দি পাওয়ার 5 এর সহগ, তাহলে x টু দি পাওয়ার 5 এর সহগের কথা যখন উল্লেখ করছে তখন আমরা এই কথাটা লিখব যে প্রশ্ন মতে x টু দি পাওয়ার 30 - 5r, এটা মানে হলো 5, তার মানে 30 - 5r = 5, 25 = 5r, r = 5, অর্থাৎ t5 + 1 তম পদে, অর্থাৎ 6 নাম্বার পদে x টু দি পাওয়ার 5 আছে এবং x টু দি পাওয়ার 5 এর যে সহগ সেটা কত হবে? 10c5 2 টু দি পাওয়ার 5, আর এখানে যদি ভ্যালুটা বসাই x টু দি পাওয়ার 30 - 5 × 5 25, তাহলে পুরো ভ্যালুটা চলে আসে 252, 2 টু দি পাওয়ার 5 মানে 32, x টু দি পাওয়ার 5, তাহলে টোটাল ভ্যালুটা চলে আসে 8064 x টু দি পাওয়ার 5, অর্থাৎ আমাদের প্রশ্নে চাওয়া হয়েছিল x টু দি পাওয়ার 5 এর সহগ কত? x টু দি পাওয়ার 5 এর সহগ হলো 8064, এটাই আমাদের অ্যানসার। এখন ওই একই প্রশ্নের দ্বিতীয় অংশে জিজ্ঞেস করা হয়েছে x টু দি পাওয়ার 7 এর সহগ কত? x টু দি পাওয়ার 7 এর সহগ পাওয়ার জন্য আমরা কি করব? এইটাকে চিন্তা করব কিভাবে, যে x টু দি পাওয়ার 30 - 5r = x টু দি পাওয়ার 7, তার মানে 30 - 5r = 7, 7 বিয়োগ করে দিলে 23 = 5r, তো r এর ভ্যালু চলে আসে 23/5। এখানে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে r এর ভ্যালুটা সবসময়ই একটা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা হবে। ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা মানে কি? r এর ভ্যালুটা আইদার 0 হবে অথবা 1 2 3 4 ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, সে নেগেটিভও হবে না, ভগ্নাংশও হবে না। যেই কারণে এটার ক্ষেত্রে কি ঘটবে? এটার ক্ষেত্রে যেটা ঘটবে তা হলো x টু দি পাওয়ার 7 এর সহগ 0,
মানে হলো যে এই x³ + 2/x² টু দি পাওয়ার n এইটাকে যদি আমি বিস্তার করে ফেলি তাহলে সেই বিস্তৃতিতে x⁷ বলে কেউ আসলে থাকবেই না, অর্থাৎ তার সহগটা হলো 0। এবারে বলা হলো x বর্জিত পদ কত। x বর্জিত পদ চিন্তা করার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো যে এই জিনিসটা কি হবে যে x⁻30 - 5r, এটা 9, x 9, তার মানে x এর পাওয়ারটা কত 0, তার মানে 30 - 5r = 0। r এর ভ্যালুটা চলে আসে 30/5 অর্থাৎ 6, অর্থাৎ x বর্জিত পদ কততম পদ হবে 6 + 1 তম পদ, অর্থাৎ 7th যে পদটা বা সপ্তম পদ সেইটা x বর্জিত হবে এবং তার ভ্যালুটা কত হবে এখানে বসিয়ে দাও 10c6 2 টু দি পাওয়ার 6 আর x টু দি পাওয়ার 30 - 30, তাহলে 10c6 এই ভ্যালুটা হলো 210, 2 টু দি পাওয়ার 6 মানে 64, x টু দি পাওয়ার 0 গুণ করে দিলে 210 গুণন 64 কত চলে আসে 13440, এটাই আমাদের অ্যানসার। যে কোনো একটা দ্বিপদী দিয়ে যদি তোমাদেরকে x এর বিভিন্ন পাওয়ার দিয়ে বলে x টু দি পাওয়ার অমুকের সহগ কত, x টু দি পাওয়ার তমুকের সহগ কত, বা বলে যে x বর্জিত পদ কত, সেটা কিভাবে বের করতে হয় সেটা আমি তোমাদেরকে এখান থেকে একবার দেখিয়ে দিলাম। বোর্ডে যে প্রশ্নটা লেখা আছে এই প্রশ্নটা 2017 সালে বুয়েটের ভর্তি পরীক্ষায় এসেছিল এবং এই প্রশ্নটা দেখে হঠাৎ করে তোমাদের মাথায় আগুন ধরে যেতে পারে, হায় হায় এ কি ঘটলো, আমরা তো দ্বিপদী পড়ে এসেছি, ত্রিপদী কই থেকে আসলো। আর বুয়েটের যখন ভর্তি পরীক্ষাটা হবে তখন তো তোমার লেখা নাই যে এই অঙ্কটা কোন চ্যাপ্টার থেকে এসেছে। সো তোমরা যদি কখনো দেখো তোমাদের কোনো এক্সামে যে সেখানে তোমাকে একটা ত্রিপদী দেয়া আছে, তখন একটা জিনিস মাথায় রাখবে তোমাদের এইচএসসির সিলেবাসে ত্রিপদী নাই। সুতরাং যেই জিনিসটা ত্রিপদী আকারে দেয়া আছে ওকে তুমি একটু চেষ্টা করলেই দ্বিপদী বানিয়ে ফেলতে পারো এবং তখন তুমি অঙ্কটা খুব সহজে সলভ করে ফেলতে পারো। দেখো এটাকে দ্বিপদী বানানোর চেষ্টা করি আমরা। x² - 2 × x × 1/x + 1/x হোল স্কয়ার তার উপর টু দি পাওয়ার 6, তারপরের লাইনটা কি লিখবো যে x - 1/x তার উপর হোল স্কয়ার তার উপরে পাওয়ার 6। তোমরা একটা জিনিস জানো, পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়ে যায় গুণ হয়ে যায় টু দি পাওয়ার 12। তাহলে এখন এখান থেকে তোমাকে বলা হচ্ছে যে এর বিস্তৃতিতে ধ্রুব পদের মান নির্ণয় করো। তাহলে ধ্রুব পদের মান যখন আমি নির্ণয় করতে যাব তখন আমরা প্রথমেই যে কাজটা করব সেটা হলো যে আমরা r + 1 তম পদ নির্ণয় করব। p r + 1 n c r a টু দি পাওয়ার n - r x টু দি পাওয়ার r। আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যখন অঙ্ক প্র্যাকটিস করছো তখন অবশ্যই প্রত্যেকবার অঙ্ক করার সময় আগে ফর্মুলাটা লিখে নিবে, তাতে তোমাদের কাজটা সহজ হয়ে যাবে। পরীক্ষার খাতায় ফর্মুলা ইচ্ছা হলে লিখো, ইচ্ছা হলে লিখো না, কোনো সমস্যা নেই। এখানে আমাদের n কত, n হলো আমাদের 12 cr, a কত, a হলো আমাদের x টু দি পাওয়ার n - r ইনটু x টু দি পাওয়ার r। এই x বলতে আসলে আমরা বলেছি এই অংশটুকু -1/x টু দি পাওয়ার r। এই অঙ্কের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা না লিখে ডাইরেক্ট এটা লিখে ফেলবো, এর জায়গায় x আর x এর জায়গায় -1/x। তারপর আমরা কি লিখবো 12cr x টু দি পাওয়ার 12 - r -1 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার -r। পরের লাইনটায় 12cr x টু দি পাওয়ার 12 - 2r -1 এর উপর r। এখন তোমাকে প্রশ্নে উল্লেখ করা হয়েছে যে এর বিস্তৃতিতে ধ্রুব পদের মান নির্ণয় করো। ধ্রুব পদ মানে কি? ধ্রুব পদ মানে হচ্ছে যেই পদে x নাই। তাহলে প্রশ্ন মতে এখানে x এর পাওয়ার কত, x টু দি পাওয়ার 12 - 2r। যেহেতু ধ্রুব পদ অর্থাৎ x নাই তাহলে x এর পাওয়ারটা 0, তার মানে 12 - 2r = 0, r = 12/2, r এর ভ্যালুটা হবে 6। অর্থাৎ 6 + 1 তম পদ অর্থাৎ সপ্তম যে পদটা হবে সেটাই হবে ধ্রুব পদ বা x বর্জিত পদ। সেই পদের মানটা কত হবে এখানে r এর ভ্যালুটা জাস্ট বসিয়ে দিলেই হবে।
12cr মানে 12c6 x টু দি পাওয়ার 12 মাইনাস 2 ইন্টু 6 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার 6। তুমি চাইলে এই জিনিসটা নাও লিখতে পারো, কারণ তুমি তো জানো যে এই ভ্যালুটা 1 আসবে। তাহলে 12c6 ভ্যালুটা চলে আসে 924 x টু দি পাওয়ার 0 ইন্টু মাইনাস 1 কে টু দি পাওয়ার 6 করলে 1ই হয়। তাহলে ফাইনালি অ্যান্সারটা হচ্ছে আমার 924। এটাই হলো আমাদের এর বিস্তৃতিতে x বর্জিত পদের মান। কাজেই এই টাইপের অঙ্ক যদি হুট করে তোমাদের পরীক্ষায় চলে আসে, হঠাৎ করে দেখলে তোমার সামনে একটা ত্রিপদী দিয়ে তার বিস্তৃতির কোনো একটা পদের সহগ বের করতে বলছে, তখন ভয় পেও না। তখন তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে ত্রিপদী যদি তোমার চোখের সামনে থাকে, সেটাকে তুমি একটু চেষ্টা করলে দ্বিপদী বানিয়ে ফেলতে পারো। মধ্যপদ নির্ণয়ের জন্য দুইটা এক্সাম্পল তোমাদেরকে দেখানো হলো। তো তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার আমাদেরকে দুইটা এক্সাম্পল দেখানোর দরকার কি, একটা এক্সাম্পল দেখালেই তো হয়ে যেত, কোনো কি প্যাচ আছে নাকি এর মধ্যে? উত্তর হলো জি হ্যাঁ, এখানে একটা প্যাচ আছে। যদি আমার এই n এর ভ্যালুটা জোড় হয় তখন মধ্যপদ একরকম হবে, n এর ভ্যালুটা বিজোড় হয় তখন মধ্যপদ আরেক রকম হবে। এই দুইটার প্যাচটা সমাধান করার জন্যই আমি দুইটা অঙ্ক আলাদা আলাদা দেখিয়েছি, একটাতে n জোড় একটাতে n বিজোড়। এবং দেখো বোর্ডে যে দুটো প্রশ্ন দেখা হয়েছে তার মধ্যে এই প্রশ্নটা খুলনা ইউনিভার্সিটি 2018 সালে এসেছিল এবং এই প্রশ্নটা 2016 সালে রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছিল। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি তাহলে শিখাই যে কখন আমার বিস্তৃতির মধ্যপদগুলো কেমন হবে। ফার্স্ট অফ অল খেয়াল করো যে এখানে হচ্ছে আমাদের এই nটা জোড়। যদি n জোড় হয় তখন মধ্যপদ একটি, এবং সেই পদ কোনটি হবে? সেই পদ হবে n/2 প্লাস 1 তম পদ। খুবই সহজ কথা, যদি n এর ভ্যালুটা জোড় হয় তখন আমি একটা মধ্যপদ পাবো এবং সেইটা কত হবে? n/2 প্লাস 1 তম পদ হবে। অর্থাৎ n/2 কত? 12/2 প্লাস 1 তম পদ, অর্থাৎ 6 প্লাস 1 তম পদ, অর্থাৎ t6 প্লাস 1, বা সহজ কথায় সপ্তম পদ। এই সপ্তম পদটা আমরা এখন নির্ণয় করব, মধ্যপদ যেটা t7 বা t6 প্লাস 1। r এর ভ্যালুটা এখানে 6। আমরা কি জানি? r প্লাস 1 তম পদ ncr a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। তাহলে ফার্স্ট অফ অল এখানে n কত? n হলো 12, c r কত? 6, a হচ্ছে এই প্রথম অংশটা a ভাগ x টু দি পাওয়ার n মাইনাস r 12 মাইনাস 6 ইন্টু x টু দি পাওয়ার r, x এর জায়গায় কি আছে? মাইনাস bx টু দি পাওয়ার r। r এর ভ্যালুটা আমাদের কত এখানে? r এর ভ্যালুটা এখানে 6। তাহলে ফাইনালি 12c6, একটু আগেই ভ্যালুটা বের করেছি 924 ইনটু a টু দি পাওয়ার 6 ভাগ x টু দি পাওয়ার 6 ইনটু মাইনাসের উপর পাওয়ার 6 হয়ে গেলে এটা প্লাস হয়ে যাবে b টু দি পাওয়ার 6 ইনটু x টু দি পাওয়ার 6। তার মানে ভ্যালুটা চলে আসে 924 a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 6। এটাই হলো আমাদের সপ্তম পদ বা মধ্যপদ। কার মধ্যপদ? a বাই x মাইনাস bx হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতির মধ্যপদ। অর্থাৎ এটাকে বিস্তার করলে একদম মাঝখানে এই পদটা থাকবে। এরপর দ্বিতীয় প্রশ্নে চলে আসো, a বাই x প্লাস x বাই a টু দি পাওয়ার 9 এর বিস্তৃতির মধ্যপদ কত? এখানে আমার nটা কেমন? এখানে আমার nটা হলো বিজোড়। n যদি বিজোড় হয় তখন কি ঘটনা ঘটবে? n বিজোড় হলে দুটি মধ্যপদ থাকবে। সেই মধ্যপদ দুটি কে কে? একটা হলো n প্লাস 1/2 তম পদ, আর একটা হলো তার পরের পদ। সো এইখানে আমাদের n কত? এখানে আমাদের n এর ভ্যালুটা হলো 9, n ইকুয়াল টু 9। তাহলে আমাদের 9 প্লাস 1/2 এই ভ্যালুটা কত চলে আসে? 5। একটা হবে 5 তম পদ আর একটা হবে 6 তম পদ। এই দুইটা পদ হবে এখানে মধ্যপদ। তাহলে ফার্স্ট অফ অল আমরা যখন ফর্মুলা লিখি আমরা কি লিখি? tr প্লাস 1 ইকুয়াল টু ncr a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। তাহলে ফার্স্ট অফ অল আমাদের মধ্যপদ দুইটা, একটা হচ্ছে পঞ্চম পদ t5 মানে হলো t4 প্লাস 1,
n হলো 9cr, আর এর ভ্যালুটা এখানে 4, a টু দি পাওয়ার, এটা হচ্ছে আমাদের a, n মাইনাস r ইনটু x, মানে দ্বিতীয় অংশটা x বাই a টু দি পাওয়ার r। 9c4 মানে হলো 126 a to the power 5 divided by x to the power 5 into x to the power 4 ভাগ a to the power 4 equal to 126। এটা কেটে গিয়ে উপরে একটা a থাকবে, এটা কেটে গিয়ে নিচে একটা x থাকবে, তাহলে 126 into a divided by x, এটা হলো আমাদের একটা মধ্যপদ। এখন দ্বিতীয় মধ্যপদটা কত? ষষ্ঠ পদ বা 6 নাম্বার পদ বা t5 plus 1 তম পদ, তাহলে এখানে r এর ভ্যালুটা হচ্ছে 5, n c r a to the power n minus r x to the power r। তাহলে 9c5 এর ভ্যালু আর 9c4 এর ভ্যালু দুটো সেম, সেটা হলো 126 a to the power 4 ভাগ x to the power 4 into x to the power 5 ভাগ a to the power 5, তাহলে ফাইনালি ভ্যালুটা চলে আসে 126 into x ভাগ a। এটা হলো আমাদের অ্যানসার। আমরা যখন প্রশ্নে পেলাম যে a ডিভাইডেড বাই x প্লাস x ডিভাইডেড বাই a হোল টু দি পাওয়ার 9 এর বিস্তৃতির মধ্যপদ কত বের করতে হবে, তখন আমরা এই 9 দেখে বুঝবো যে আমাদের দুইটা মধ্যপদ থাকবে এবং সেই দুইটা মধ্যপদ এই দুইটা ফর্মুলা অনুযায়ী আমরা বের করে নেব। 5 নাম্বার পদ এবং 6 নাম্বার পদ, সেই দুইটা পদ আমরা বের করে দেখলাম, একটা হলো 126a বাই x আর একটা হলো 126x বাই a। এই দুইটা হলো এর বিস্তৃতির মধ্যপদ। তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি যে a প্লাস b হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতির পদ সংখ্যা কত, তোমরা খুব সহজেই বলতে পারবে 10 প্লাস 1 11টি। কারণ আমরা কি জানি যে আমরা যে কোনো দ্বিপদীর ক্ষেত্রে বিস্তৃতির পদ সংখ্যা জানি যে n এর ভ্যালুটা যা হবে তার থেকে 1 বেশি, তাহলে a প্লাস b হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতির পদ সংখ্যা হচ্ছে 11। কিন্তু তোমাকে যদি প্রশ্ন করা হয় a প্লাস b প্লাস c টু দি পাওয়ার 10 ত্রিপদীর বিস্তৃতির পদ সংখ্যা যদি তোমাকে জিজ্ঞেস করে, তখন তুমি কি বলবে, কি উত্তর দিবে? এই প্রশ্নটা আমি তোমাকে কেন করছি, কারণটা হলো যে এই প্রশ্নটা এক্স্যাক্টলি এই প্রশ্নটাই একবার একটা অ্যাডমিশন টেস্টে এসেছিল, কাজেই সেই জন্য আমি তোমাকে শেখানোর চেষ্টা করছি যে কিভাবে দ্বিপদীর পদ সংখ্যা বের করতে হয়, ত্রিপদীর পদ সংখ্যা বের করতে হয়, চতুর্পদীর পদ সংখ্যা বের করতে হয়। সো আমরা পদ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা জানলাম না, এটা আগে থেকেই জানতাম, সেটা হলো যে দ্বিপদীর পদ সংখ্যা n+1। এটাকে আমি এভাবেও লিখতে পারি n+1c1, এটা হলো দ্বিপদীর পদ সংখ্যা। ত্রিপদীর জন্য পদ সংখ্যাটার ফর্মুলা হলো n+2c2। a প্লাস b প্লাস c টু দি পাওয়ার 10 এর বিস্তৃতির পদ সংখ্যা হচ্ছে 12c2, মানে হলো 60। তারপর তোমাকে যদি বলে চতুর্পদীর পদ সংখ্যা, চতুর্পদীর জন্য ফর্মুলাটা হলো n+3c3, এটা হলো চতুর্পদীর বিস্তৃতির পদ সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে a প্লাস b প্লাস c প্লাস d টু দি পাওয়ার 10 এর বিস্তৃতির পদ সংখ্যা হবে 10 প্লাস 3c3 অর্থাৎ 13c3 অর্থাৎ 286টি। তোমাকে যদি বলে a প্লাস b প্লাস c প্লাস d প্লাস e পাঁচটা পদ টু দি পাওয়ার 10 এর বিস্তৃতির পদ সংখ্যা কত, এইটার ফর্মুলা হবে n+4c4, অর্থাৎ এই ক্ষেত্রে হবে 14c4 অর্থাৎ 1001টি পদ। তাহলে এখন তোমাদেরকে যে জিনিসটা আমি শিখিয়ে ফেললাম সেখান থেকে তোমরা কি করতে পারো, যে তোমাকে দ্বিপদী, ত্রিপদী, চতুর্পদী, পঞ্চপদী, ষষ্ঠপদী, বহুপদী যাই দিক না কেন, তুমি সেখান থেকে তার বিস্তৃতির পদ সংখ্যাটা বের করে ফেলতে পারবে। তার মানে আমি যদি তোমাকে বলি যে a প্লাস b প্লাস c প্লাস d প্লাস একেবারে z পর্যন্ত টু দি পাওয়ার 100 এর বিস্তৃতির পদ সংখ্যা কত বলতে পারবে? এটার বিস্তৃতির পদ সংখ্যা হবে n প্লাস, এখানে কয়টা পদ আছে 26টা, তাহলে n+25c25, এটা হবে এর বিস্তৃতির পদ সংখ্যা অর্থাৎ 125c25। যেহেতু আমরা পড়ালেখা করি এই জিনিসটা মাথায় রেখে যে
ওই প্রশ্নটা একদিন পরীক্ষায় এসেছিল, তাহলে ওই রিলেটেড কি কি প্রশ্ন আসতে পারে। তাহলে যেহেতু এই প্রশ্নটা একবার ভর্তি পরীক্ষায় এসেছিল, কাজেই আমি তোমাদের একবারে 25টা পর্যন্ত শিখিয়ে দিলাম। সো এখান থেকে পদসংখ্যা বের করার ক্ষেত্রে যে কোনো বহুপদী যদি বিস্তারের পদসংখ্যা বের করতে বলে, সেটা কিন্তু বের করা তোমাদের জন্য কোনো কঠিন কাজ হবে না এই অঙ্কটা করার পরে। বোর্ডে আমি দুটো প্রশ্ন লিখেছি, এই প্রশ্ন দুটো দেখে তোমরা বলো তো যে স্বল্পতম কতটুকু সময়ের মধ্যে এদেরকে অ্যান্সার করা যায়, বলতে পারবে? চট করে দেখে, বা তুমি যদি আগে থেকে না জেনে থাকো, তাহলে তুমি কিভাবে চিন্তা করবে যে এইটাকে এক্সপ্যান্ড করবে, বিস্তার করবে, r+1 তম পদ বের করবে, তারপর a⁷ এর সহগ বের করবে, তারপর তুমি দেখবে যে a⁷ এর সহগ যা আর a⁷ b³ এর সহগ তাই আসে, তো ফাইনালি তোমার একটা লম্বা অঙ্ক শেষে অ্যান্সার চলে আসবে। কিন্তু তুমি খুব সহজে, খুব শর্টে এই অঙ্কটা করে ফেলতে পারো যদি সেটা এমসিকিউ এ আসে। এমসিকিউ এর জন্য আমরা এই টাইপের অঙ্কের জন্য কিছু খুব সহজ নিয়ম তোমাদেরকে শিখাবো। যে যদি তোমাকে বলা হয় যে a+b⁴ এর বিস্তৃতিতে a⁷b³ এর সহগ কত, তুমি কি করবে? সিম্পলি এটা লিখে দিবে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল। এই a⁷b³ এর সহগ হলো এটা। একইভাবে তোমাকে যদি একটা ত্রিপদী দেওয়া থাকে যে a+b+c⁻20 এর বিস্তৃতিতে a⁴ b⁵ c⁻11 এর সহগ কত, তুমি কি লিখবে? 20 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 6 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 11 ফ্যাক্টোরিয়াল। তো এইখানে তো অঙ্কটা বেশি সোজা ছিল, যে এখানে a এবং b এর সঙ্গে কোনো কিছু গুণ অবস্থায় ছিল না, a এবং b উভয়ের সহগই 1, এখানেও a b c প্রত্যেকের সহগ 1। তো এখানে a b c এর সহগগুলো যদি 1 না হয়, অন্য কিছু হয়, তখন কি হবে? যেমন ধরো এখানে আমি প্রশ্ন করলাম যে 4a + 5b ⁴ 10 এর বিস্তৃতিতে a⁷b³ এর সহগ কত। তাহলে আমরা কি করব? আগের মতোই ফার্স্টে করে নেব, টু দি পাওয়ার 10 আছে, a⁷b³ এর কথা উল্লেখ করা হচ্ছে, 10 এর জন্য এখানে 10 ফ্যাক্টোরিয়াল, আর a⁷ এর জন্য 7 ফ্যাক্টোরিয়াল, b³ এর জন্য 3 ফ্যাক্টোরিয়াল, ইনটু এখানে 4a আছে, তাহলে 4 লিখবো, এর উপর পাওয়ার কত? 7, সেটা লিখবো। b এর সহগ কত? এখানে 5। এখানে একইভাবে এর বিস্তৃতিতে এর সহগটা জানতে চাওয়া হচ্ছে, কি করব? 20 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 11 ফ্যাক্টোরিয়াল লিখলাম। লেখার পর a⁶ এর সহগ কত? 2, 2⁶, b⁵ b এর সহগ কত? 5, 5⁵, ইন্টু c⁻11 c এর সহগ কত? 8⁻11। তাহলে এর বিস্তৃতিতে এর সহগ হবে এইটা। তাহলে খেয়াল করে দেখো যে এই অঙ্কটা আমরা যদি আগে থেকে এই প্রসিডিউরটা না জানতাম, তাহলে আমাদের কাছে কত কঠিন মনে হতো, অথচ এই প্রসিডিউরটা জানার পর আমাদের কাছে কিন্তু এই অঙ্কটা এখন একেবারে পানি পান্তা মনে হচ্ছে। যদি কখনো তোমরা প্রশ্নে দেখো যে ক্রমিক পদ এই শব্দটা উল্লেখ করা হয়েছে, তখন আমরা যেই ফর্মুলাটা ব্যবহার করব সেটা হলো এটা, r+1 তম পদ এবং r তম পদের অনুপাতের যে ফর্মুলাটা, সেটা আমরা ব্যবহার করব। r+1 তম পদের জন্য আমরা ফর্মুলাটা লিখে নেব, r তম পদের জন্য কি করব? এই একই ফর্মুলায় r এর জায়গায় r-1 বসিয়ে দেব। এরপর কিছু সিম্পল ক্যালকুলেশন করলে ফর্মুলাটা চলে আসে এরকম, n-r+1 ডিভাইডেড বাই r ইন্টু x ডিভাইডেড বাই a। এটাই হলো r+1 তম পদ এবং r তম পদের অনুপাত। এখন এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা কিছু অঙ্ক দেখি। ক্রমিক পদের অনুপাত থেকে এখন একটা এক্সাম্পল দেখা যাক। প্রশ্নে বলা হলো যে 1 + x হোল টু দি পাওয়ার 44 এর বিস্তৃতিতে 21তম পদ এবং 22তম পদ সমান হলে x এর মান কত। এরপর আরও দুটো অংশ বলা হয়েছে, সেটা আমরা পরে ডিসকাস করি। সো এই অঙ্কটা 2017 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছিল। তো আমরা একটু অঙ্কটা এগোই। তো এখানে বলা হলো 21তম পদ এবং 22তম পদ সমান, তার মানে t21 = t22। তার মানে আমি বলতে পারি t22/t21 = 1। দেখো এই কথাটা বলতে পারি কি না, দুইটা ক্রমিক পদের অনুপাত। তাহলে এখন এটা কোন শেপে চলে এসেছে? এখন এটা এই শেপে চলে এসেছে। তাহলে আমি পরের লাইনটায় খুব সহজে লিখে দিতে পারি, এখানে r এর ভ্যালুটা কত? 21।
আর n এর ভ্যালুটা কত? n এর ভ্যালুটা হলো 44। তাহলে আমি এখান থেকে খুব সহজে লিখতে পারি n মাইনাস আর প্লাস 1, n কত? 44 মাইনাস আর কত? 21 প্লাস 1 ডিভাইডেড বাই আর 21 ইন্টু এক্স, এক্স কত এখানে? এক্স তো এক্স আছে, আর এ কত? 1 ইকুয়াল টু 1। তাহলে আমি পরের লাইনটাই খুব সহজে লিখে দিতে পারি যে 44 মাইনাস 21 প্লাস 1 কত হয়? 24 ডিভাইডেড বাই 21 ইন্টু এক্স ইকুয়াল টু 1, 8 ডিভাইডেড বাই 7। তাহলে এক্সের ভ্যালুটা চলে আসে 7/8। এটা হলো আমাদের প্রথম অংশের অ্যান্সার। দ্বিতীয় অংশের জন্য বলা হচ্ছে যে 21তম পদ 22তম পদের দ্বিগুণ, অর্থাৎ আমি লিখতে পারি যে 21তম পদ T21 T22 এর দ্বিগুণ। পরের লাইনটা লিখতে পারি যে T22 ডিভাইডেড বাই T21 ইকুয়াল টু হাফ। এটাকে নিচে নিয়ে গেলাম, এটা এই পাশে চলে আসলো। তাহলে এখন T22 বাই T21 এই ক্যালকুলেশনটাই কিন্তু আমরা এখানে করেছি। ক্যালকুলেশন করে আমরা ভ্যালুটা কি পেয়েছি? আমরা পেয়েছি যে 8/7 ইন্টু এক্স, 8/7 ইন্টু এক্স ইকুয়াল টু হাফ। তাহলে এখান থেকে এক্সের ভ্যালুটা চলে আসে হাফ ইন্টু 7/8। এক্সের ভ্যালুটা এবারে চলে আসবে 7 ডিভাইডেড বাই 16। এরপর তৃতীয় প্রশ্নে উল্লেখ করা হলো 21তম পদ 22তম পদের অর্ধেক। তাহলে পরের লাইনটা আমরা লিখতে পারি T22 বাই T21 ইকুয়াল টু 2। এইটা এর নিচে চলে আসলো, 2টা এখানে চলে গেল। এখন T22 ডিভাইড বাই T21 এই অনুপাতটা আমরা কত বের করেছি? এই যে এইটা 8/7 ইন্টু এক্স ইকুয়াল টু 2। তাহলে এক্সের ভ্যালু চলে আসে 2 ইন্টু 7/8, মানে এক্সের ভ্যালুটা ফাইনালি চলে আসে 7/4। এটাই আমাদের অ্যান্সার। খেয়াল করে দেখো যে অঙ্কটা দেখতে অনেক বড় মনে হলেও, বা দেখতে মনে হচ্ছে যে 3টা পোর্শন অনেক বড় কিছু হবে, আসলে কিন্তু অঙ্কটা মোটেও বড় না। অঙ্কটা খুবই সোজা। আমরা কি করেছি? আমরা এই ফর্মুলাটা ব্যবহার করেছি এবং 3টা পোর্শনে এক্সের 3টা অ্যান্সার পেয়েছি। যখন 2টা পদ সমান তখন এক্সের ভ্যালুটা হলো 7/8। যখন 21তম পদটা 22তম পদের দ্বিগুণ তখন এক্সের ভ্যালুটা হলো 7/16। আর যখন 21তম পদটা 22তম পদের অর্ধেক তখন এক্সের ভ্যালুটা 7/4। এতক্ষণ আমরা যে জিনিসগুলো শিখেছিলাম বা দেখেছিলাম সেগুলো ছিল সসীম বিস্তৃতি। সেখানে n এর ভ্যালুটা সবসময় একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা ছিল, কিন্তু যদি কোনো কারণে n এর ভ্যালুটা ঋণাত্মক হয় বা ভগ্নাংশ হয় তখন সেই বিস্তৃতিটা আর সসীম থাকবে না, তখন সেটা হয়ে যাবে অসীম বিস্তৃতি। সসীম বিস্তৃতির জন্য আমরা ফর্মুলাটা কী ছিল? 1 + x⁴n ইকুয়াল টু এইটা। সেটা একটা সার্টেন পয়েন্টে গিয়ে শেষ হয়ে যেত, x⁴n পর্যন্ত গিয়ে শেষ হয়ে যেত, এবং সেখানে পদসংখ্যা কয়টা থাকতো? n+1 সংখ্যক পদ থাকতো। কিন্তু যদি n এর ভ্যালুটা ডাজ নট বিলংস টু n হয়, অর্থাৎ n একটা স্বাভাবিক সংখ্যা না হয়, অর্থাৎ n যদি ঋণাত্মক হয় অথবা পূর্ণ সংখ্যা না হয়, ভগ্নাংশ হয়, তখন কি ঘটবে? তখন এই সিরিজটাই আমি এই শেপে লিখতে বাধ্য হব। এবং পার্থক্যটা কি হবে? যে এই সিরিজটাই যেমন একটা সার্টেন পয়েন্টে এসে সিরিজটা শেষ হয়ে গিয়েছিল, এই সিরিজটা শেষ হবে না, এটা কন্টিনিউ করতেই থাকবে, চলতেই থাকবে, একটা অসীম বিস্তৃতি চলে আসবে তখন দ্বিপদীর। এখন ফ্যাক্ট হলো যে আমরা যখন এই n এর ভ্যালুটা ভগ্নাংশ বা ঋণাত্মক লিখব তখন NC1 NC2 NC3 এই কথাগুলো আর লিখতে পারবো না। তখন NC1 এর জায়গায় আমাদের লিখতে হবে n, NC2 এর জায়গায় লিখতে হবে n × n-1/2, NC3 এর জায়গায় লিখতে হবে n × n-1 × n-2 ডিভাইড বাই 6। এই যে আমরা NC1 NC2 NC3 ভ্যালুগুলো ক্যালকুলেট করে রেখেছি। এই সিরিজটা আমার ডিরেক্টলি যদি মুখস্থ নাও থাকে তাহলে আমরা এই সিরিজটাই আগে একবার লিখে নেব, লিখে নিয়ে NC1 এর ভ্যালু কত লিখব, NC2 এর ভ্যালু কত লিখব, NC3 এর ভ্যালু কত লিখব। তো আমার যে অনেকগুলো সিরিজ আসলে মুখস্থ করতে হবে বিষয়টা সেরকম না। আমরা যদি বেসিক জিনিসটা জানি, ওই যে শুরুতে 3টা ফর্মুলা লিখে দিয়েছিলাম, ওই 3টা ফর্মুলা জানলে আমি এই চ্যাপ্টারের সব অঙ্কই করে ফেলতে পারবো। আর অসীম বিস্তৃতির একটা শর্ত আছে, সেটা হলো যে 1 + x, এই যে এক্সটা দেখতে পাচ্ছ,
এর মানটা অবশ্যই একের থেকে ছোট হইতে হবে। একের সমানও হওয়া যাবে না, একের বড়ও হওয়া যাবে না, অবশ্যই সেটাকে একের চাইতে ছোট হইতে হবে। এখান থেকে আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো তোমাকে প্রশ্ন করা হলো যে 2 + 3x টু দি পাওয়ার -5 এর বিস্তৃতির শর্ত কি। তো প্রথমে আমাদের যেই কাজটা করতে হবে তা হলো এই জিনিসটাকে আগে এই শেপে নিয়ে যেতে হবে। সো আমরা ফার্স্টে যে কাজটা করি, এখান থেকে একটা 2 কমন নিলে 1 + 3x / 2 হোল টু দি পাওয়ার -5, অর্থাৎ 2 টু দি পাওয়ার -5 1 + 3x/2 টু দি পাওয়ার -5। তাহলে এখন খেয়াল করে দেখো যে সেটা 1 + x টু দি পাওয়ার n শেপে চলে এসেছে। এখন এই জিনিসটা তো আর বিস্তার হবে না, বিস্তার হবে এইটা। তো এইটার অসীম বিস্তৃতির শর্তটা কি? শর্তটা হলো যে এই যে 3x / 2 এই ভ্যালুটা কেমন হইতে হবে। অসীম বিস্তৃতির শর্ত ছিল যে আমাদের x এর ভ্যালুটাকে অবশ্যই একের চাইতে ছোট হইতে হয়। তাহলে x এর জায়গায় কি আছে? 3x / 2, এটাকে অবশ্যই 1 এর থেকে ছোট হতে হবে। অর্থাৎ আমি লিখতে পারি যে, তোমরা তো নিশ্চয়ই জানো যে এই জিনিসটাকে এভাবে লেখা যায়। পরের লাইনটা আমি লিখতে পারি যে x এর ভ্যালুটা -2/3 থেকে বড় এবং +2/3 থেকে ছোট। অর্থাৎ 2 + 3x টু দি পাওয়ার -5 এইটার একটা অসীম বিস্তৃতি তখনই থাকবে যখন x এর ভ্যালুটা -2/3 থেকে +2/3 এর ভেতরে থাকবে। তোমরা বোর্ডের দিকে তাকাও, তোমরা খেয়াল করে দেখো যে এইখানে আমি 4টা ইকুয়েশন লিখেছি। 1 - x টু দি পাওয়ার -1 এর এক্সপেনশনে কী হয়, 1 + x টু দি পাওয়ার -1 এর এক্সপেনশনে কী হয়, 1 - x টু দি পাওয়ার -2 এর এক্সপেনশনে কী হয়, 1 + x টু দি পাওয়ার -2 এর এক্সপেনশনে কী হয়। তো এই অসীম বিস্তৃতির এই যে 4টা ইকুয়েশন আমি লিখে রাখলাম, এই 4টা ইকুয়েশন তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে। কেন মুখস্থ করে রাখবে? কারণ এই ইকুয়েশনগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে ডিরেক্টলি ইউজ করা লাগতে পারে যদি এখান থেকে প্রশ্ন আসে। যেই ফর্মুলাগুলো একটু আগে মুখস্থ করাইলাম ওখান থেকে এখন আমরা দুটো এক্সাম্পল দেখব, এবং এই দুটো এক্সাম্পলই কিন্তু অ্যাডমিশন টেস্টে এসেছিল। 2007 সালে বুয়েট অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নটা আসে, এবং 2001 সালে বুয়েট এবং চুয়েটে কাকতালীয়ভাবে উভয় ইউনিভার্সিটিতেই এই প্রশ্নটা চলে আসে। তাহলে চলো আমরা দুটো প্রশ্ন একইভাবে সলভ করব, বেশি সময় লাগবে না। আমরা প্রথমেই যে কাজটা করব, আমাদের ফর্মুলার সঙ্গে মেলানোর জন্য প্রথমেই আমরা এই ইকুয়েশনটাকে একটা মাইনাস দিয়ে গুণ করে নিই। এরপর যে কাজটা করব, উভয় পার্শ্বে একটা করে 1 যোগ করে দেব। এখন তোমাদের মনের মধ্যে যে প্রশ্নটা জাগবে যে স্যার আপনি প্রথমেই এখানে মাইনাস দিয়ে গুণটা কেন করেছিলেন? কারণ আমার মাথার মধ্যে আমি যখন এটা দেখেছি তখনই আমার মাথায় চিন্তা করতে হবে যে এখান থেকে আমি এই শেপটা নিয়ে আসবো, কারণ এই শেপটা নিয়ে আসতে পারলেই তখন আমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, এবং এই শেপটা আনার জন্য এক্সের সামনে মাইনাস থাকা দরকার ছিল, এক্স স্কোয়ারের সামনে না। সেই কারণে একে মাইনাস দিয়ে গুণ করে নেওয়া হয়েছে। এরপরেটা তো খুবই সোজা, আমি এই অংশটাকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি 1 + x টু দি পাওয়ার -1। তোমাদের একটু আগে যে 4টা ইকুয়েশন আমি লিখে দিয়েছিলাম এবং বলেছিলাম এই 4টা ইকুয়েশন মুখস্থ করো, খেয়াল করে দেখো ওইটার মধ্যে একটা ছিল এরকম যে 1 + x টু দি পাওয়ার -1 = দিস। তাহলে পরের লাইনটায় লেখা যায় 1 - y = 1 / 1 + x। পরের লাইনটা লিখতে পারি 1 + x = 1 / 1 - y। 1 / 1 - y একে কি এইভাবে লেখা যায় যে 1 - y টু দি পাওয়ার -1? হ্যাঁ, লেখা যায়। তাহলে 1 + x = এইটাকে এক্সপ্যান্ড করে দাও, বিস্তৃতি করে দাও, 1 + y + y² + y³ প্লাস কন্টিনিউ করবে। এখন এই 1 কাটা, x = আমি লিখতে পারি y + y² + y³ + y⁴ কন্টিনিউ করবে। দেখো তোমাদেরকে এই জিনিসটা শো করতে বলা হয়েছিল, আমরা শো করে ফেললাম। তাহলে এখানে কোন ফর্মুলা ব্যবহার করা হয়েছে? এখানে 1 - x টু দি পাওয়ার -1 এইটার ইকুয়েশনটা ব্যবহার করা হয়েছে, এবং 1 + x টু দি পাওয়ার -1 এইটার ইকুয়েশন ব্যবহার করা হয়েছে। কাজেই আমরা একটু আগে যে 4টা ইকুয়েশন শিখলাম তার মধ্যে 2টা এখানে ব্যবহার করা হয়েছে। এরপর আমরা চলে যাই আমাদের দ্বিতীয় এক্সাম্পলটায়, যেটা বুয়েট এবং চুয়েটে একই সঙ্গে 2001 সালে এসেছিল। এইটা আরও সোজা, উভয় দিকে জাস্ট একটা করে 1 যোগ করে দাও।
এখন পরের কাজটা হলো যে 1 প্লাস ওয়াই ইকুয়াল টু, এই জিনিসটাকে তোমরা চেনো, এটা কোন ফর্মুলা? এটা হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 এর ফর্মুলা, অর্থাৎ 1 প্লাস ওয়াই ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স তার উপর হোল স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 1 বাই 1 প্লাস ওয়াই। তাহলে 1 মাইনাস এক্স মানে হচ্ছে রুট ওভার 1 ডিভাইড বাই 1 প্লাস ওয়াই, যেটাকে এইভাবে লেখা যায় যে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস হাফ। কারণ কি, রুট মানে তো টু দি পাওয়ার হাফ, আর যেহেতু নিচে আছে উপরে উঠে গেলে মাইনাস হাফ হয়ে যাবে। এখন ঘটনা হলো যে এইখানে কিন্তু আমি ডিরেক্টলি মাইনাস হাফের জন্য কোনো ফর্মুলা জানি না, তাহলে কি করতে হবে? কোনো একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করা যায় দেখো তো। এই ফর্মুলা অনুযায়ী আমরা এই এক্সপ্যানশনটার ভ্যালুটা বের করে ফেলবো। তাহলে 1 মাইনাস এক্স ইকুয়াল টু, এটা কি হয় সেটা আমরা এখান থেকে বের করে নিই। আমাদের এখানে কি আছে? 1 প্লাস এক্স নাই, এক্সের জায়গায় আমাদের আছে ওয়াই, টু দি পাওয়ার এন এর জায়গায় আছে মাইনাস হাফ। তাহলে 1 প্লাস এন এক্স মাইনাস হাফ ইন্টু এক্স প্লাস n ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এক্স স্কোয়ার। তাহলে n ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, মানে এনটা কত এখানে? এনটা হলো আমাদের মাইনাস হাফ, এন মাইনাস ওয়ান মাইনাস হাফ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। তো এখানে মাইনাস হাফ ইন্টু মাইনাস থ্রি বাই টু, আর এই টুটাকেও আমরা হাফ লিখতে পারি। তাহলে কত চলে আসে? প্লাস থ্রি বাই এইট। তাহলে আমরা লিখতে পারি যে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এর জায়গায় থ্রি বাই এইট এক্স স্কোয়ার। সরি, আমরা তো এখানে এক্স না ওয়াই চিন্তা করছি, সো এখানে ওয়াই চলে আসবে। প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু, এন কত? মাইনাস হাফ, এন মাইনাস ওয়ান কত? মাইনাস হাফ মাইনাস ওয়ান, যেটা কিনা মাইনাস থ্রি বাই টু, আমরা আগেই বের করে রেখেছি। এন মাইনাস টু কত? মাইনাস হাফ মাইনাস টু, মাইনাস হাফ মাইনাস টু করলে একবারেই লিখে ফেলতে পারি, সেটা হয় মাইনাস ফাইভ বাই টু ডিভাইডেড বাই সিক্স। তাহলে সিক্স হিসেবে চিন্তা করলে এইটার সঙ্গে এটা কাটলে একটা টু চলে আসে, ভ্যালুটা চলে আসে মাইনাস ফাইভ বাই সিক্সটিন। তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু বাই সিক্স, যখন এনের ভ্যালুটা মাইনাস হাফ হবে তখন এই ভ্যালুটা হবে মাইনাস ফাইভ বাই সিক্সটিন এক্স কিউব। কন্টিনিউ করবে। তাহলে এখন এই জিনিসটা আমরা বের করে নিলাম। ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস হাফ মানে হচ্ছে ওয়ান মাইনাস হাফ ওয়াই প্লাস থ্রি বাই এইট ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ বাই সিক্সটিন ওয়াই কিউব। কন্টিনিউ করবে। এরপর কি করা যায়? এই ওয়ান কাটা, মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস হাফ ওয়াই প্লাস থ্রি বাই এইট ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ বাই সিক্সটিন ওয়াই কিউব। মাইনাস দিয়ে যদি সবাইকে গুণ করে দেই কি দাঁড়ায়? এক্স ইকুয়াল টু হাফ ওয়াই মাইনাস থ্রি বাই এইট ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ বাই সিক্সটিন ওয়াই কিউব, এবং এটা কন্টিনিউ করবে একটা অসীম বিস্তৃতি হিসাবে। তো আমাদেরকে খেয়াল করে দেখো যে প্রশ্নে এই কথাটাই বলা হয়েছে যে এই জিনিসটা প্রুফ করতে বলা হয়েছে। সো আমরা এটা প্রুফ করলাম বা দেখালাম। বোর্ডে তোমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, যেটা 2017 সালে বুয়েটের ভর্তি পরীক্ষায় এসেছিল, এবং তোমাকে একটা অসীম বিস্তৃতির একটা সিরিজ দেয়া আছে, এবং দিয়ে বলা হলো যে এখান থেকে তোমাকে এই বিস্তৃতিটার মান বের করে দেখাতে হবে। তুমি যদি এই ধরনের অঙ্ক এর আগে না করে থাকো, হঠাৎ করে প্রশ্নটা দেখে তুমি ভয় পেয়ে যেতে পারো। কিন্তু তুমি যদি আগে থেকে এই অঙ্কটা করে রাখো, বা এই ধরনের অঙ্ক যদি করার তোমার অভ্যাস থাকে, তাহলে এই অঙ্কটা দেখে তোমার ভয় পাওয়ার কিচ্ছু নাই, মুহূর্তের মধ্যে এই অঙ্কটা করে ফেলা যায়। আমাদের প্রথম যে কাজ সেটা হলো যে এই পুরো সিরিজটাকে আমরা ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এটা হিসেবে ধরে নেব। তারপর আমরা ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এর যে সিরিজটা সেটা লিখব। যখন n এর ভ্যালুটা একটা স্বাভাবিক সংখ্যা না হয়, অর্থাৎ ভগ্নাংশ বা ঋণাত্মক সংখ্যা হয়, তখন তার এক্সপ্যানশনটা আমরা কীভাবে লিখি? ওয়ান প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স স্কোয়ার প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ডিভাইডেড বাই সিক্স এক্স কিউব, এবং এটা কন্টিনিউ করতে থাকে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে আমি এইটাকে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন ধরেছি, এবং ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এর সিরিজ এইটা, তার মানে
এই ওয়ান সমান nx এটার সমান, এইটার সমান, এইটার সমান। দেখো এইটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। এরপর আমরা যেই কাজটা করব সেটা হলো যে আমরা এগুলোকে যেটা সমান সেটা লিখে ফেলবো। nx ইকুয়াল টু 3/4। আর আরেকটা জিনিস কি জানলাম যে n ইন্টু n মাইনাস 1/2 ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 ইন্টু 5 ডিভাইডেড বাই 4 ইন্টু 8। দেখো আমি আপাতত এই দুইটাকে ইকুয়েট করলাম, কারণ আমার আননোন আছে দুইটা ইকুয়েশন পেলে আমি খুব সহজেই এগুলোকে সলভ করে ফেলতে পারবো। এখানে আমরা একটা কাজ করি, দেখো আমরা লিখতে পারি যে n স্কোয়ার মাইনাস n ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল টু 3/4 ইন্টু 5/8। এই টুটাকে আমি ওপাশে যদি পার করে দেই তাহলে এইভাবেও লিখতে পারি, কোনো অসুবিধা থাকার কথা না কারোই। এখন দেখো n স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস n এক্স স্কোয়ার ইকুয়াল টু 3/4 ইন্টু 5/4। 2 আর 8 কাটাকাটি করলে এখানে একটা 4 থেকে যায়। এরপর এই n এক্স স্কোয়ারকে আমি এইভাবে তো লিখতে পারি, n স্কোয়ার এক্স স্কোয়ার এটাকে আমি লিখতে পারি 3/4 হোল স্কোয়ার মাইনাস n এক্স সেটাকে আমি লিখতে পারি 3/4 ইন্টু এক্স ইকুয়াল টু কত আসে 15 ডিভাইডেড বাই 16। তাহলে পরের লাইনটাই লিখতে পারি যে এইখানে চলে আসছে 9/16 মাইনাস 3/4x ইকুয়াল টু 15/16। আমি যদি সবাইকেই 16 দিয়ে গুণ করে দিই তাহলে 9 মাইনাস 3 4 12x ইকুয়াল টু 15। আমি যদি সবাইকে এবার 3 দিয়ে ভাগ করে দিই 3 মাইনাস 4x ইকুয়াল টু 5, তাহলে কত চলে আসে -2 ইকুয়াল টু 4x, x ইকুয়াল টু -1/2। তাহলে আমরা খুব সহজেই এক্সের ভ্যালুটা পেয়ে গেলাম। এখন এক্সের যে ভ্যালুটা পেয়েছি সেটা আমরা এখানে পুট করে দিই যে n ইন্টু -1/2 ইকুয়াল টু 3/4। আর এনের ভ্যালুটা তাহলে কত চলে আসে, এনের ভ্যালুটা চলে আসে 3/4 ইন্টু -2, তার মানে হলো -3/2। অর্থাৎ আমি যে এই যে পুরো ক্যালকুলেশনটা করলাম, এই ক্যালকুলেশন করে আমি ফাইনালি অ্যান্সার হিসেবে কি পেলাম, ইকুয়াল টু 1 প্লাস এক্স, এক্স মানে হচ্ছে -1/2 টু দি পাওয়ার কত, টু দি পাওয়ার n, n মানে কত এখানে -3/2। এখান থেকে কি লেখা যায়, 1 -1/2 মানে হচ্ছে হাফ টু দি পাওয়ার -3/2। তাহলে এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 3/2, 3/2 মানে হচ্ছে 2√2। এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম যে যদি তোমাদের এরকম কোনো প্রশ্ন থাকে যে বিশাল একটা সিরিজ দিয়ে বললো তোমাকে যে এটার মান নির্ণয় করো, তখন তোমাদের ভয় পাওয়ার কিচ্ছু নাই। তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো পুরাটাকে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n ধরতে হবে, তারপর 1 প্লাস এক্সকে এক্সপ্যান্ড করার যে ফর্মুলা সেটার অনুযায়ী এই দ্বিতীয় পদ nxকে এইটার সঙ্গে মিলিয়ে নিতে হবে, আর এই অংশটাকে এই অংশটার সঙ্গে মিলিয়ে নিতে হবে। তারপর দুটো ইকুয়েশন তুমি পেয়ে যাবে, সেই দুটো ইকুয়েশন সলভ করলেই তুমি n এর মান এবং x এর মান পাবে, সেটা এখানে বসিয়ে দিতে হবে, যেটা আমরা বসিয়েছি। বসিয়ে দিলে তুমি একটা ডিরেক্ট মান পেয়ে যাবে। এবারে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে অসীম বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ নির্ণয় করতে হয়। এখানে x টু দি পাওয়ার n না বলে x স্কোয়ার, x কিউব, x টু দি পাওয়ার 4ও বলা থাকতে পারে, যে কোনো কিছুই বলা থাকতে পারে। তো সেই টাইপের অঙ্ক কিভাবে করা যায় সেটাই আমরা এখন দেখব। তবে একটা জিনিস কিন্তু মাথায় রেখো, তোমরা এর আগে অলরেডি x স্কোয়ার, x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 7 এগুলোর সহগ নির্ণয় করা শিখেছো, কিন্তু সেটায় কিন্তু অসীম বিস্তৃতি ছিল না, সেগুলো ছিল সসীম বিস্তৃতি, যেখানে n এর ভ্যালুটা একটা ইন্টিজার ভ্যালু ছিল বা পূর্ণ সংখ্যা ছিল। কিন্তু এইখানে n এর ভ্যালুটা যখন পূর্ণ সংখ্যা না বা ধনাত্মক পূর্ণ সংখ্যা না, ঋণাত্মক বা ভগ্নাংশ, এই রকম ক্ষেত্রে আমরা অসীম বিস্তৃতি পাই, এবং সেই বিস্তৃতিতে x টু দি পাওয়ার যে কোনো কিছুর সহগ যদি তোমাকে বের করতে বলে তখন আমরা কোন পদ্ধতিতে সেই অঙ্কগুলো করব সেটাই এখন আমরা দেখব। দেখো বোর্ডে 3টা এক্সাম্পল দেওয়া হয়েছে এবং এখান থেকে তোমাকে x টু দি পাওয়ার n এর সহগটা বের করতে বলা হয়েছে। প্রথম এক্সাম্পলটা হলো 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 2x, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 1 মাইনাস 2x টু দি পাওয়ার -1। তোমরা জানো যে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -1 এটাকে এক্সপ্যান্ড করলে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার n এভাবে চলতে থাকে। তাহলে এটাকে যখন আমি এক্সপ্যান্ড করব 1 প্লাস 2x প্লাস
2x এর উপর স্কোয়ার প্লাস 2x এর উপর কিউব প্লাস কন্টিনিউ করতে 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 প্লাস 2x এর উপর টু দি পাওয়ার n প্লাস কন্টিনিউ করবে। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি বলে দিতে পারি যে x টু দি পাওয়ার n কোথায়, এই যে এখানে। তাহলে x টু দি পাওয়ার n এর সহগ কত হবে? x টু দি পাওয়ার n এর সহগ হবে 2 টু দি পাওয়ার n। এটাই আমাদের অ্যান্সার। এরপর দ্বিতীয় অঙ্কটা দেখো যে 1 ডিভাইড বাই 1 মাইনাস 2x ইন্টু 1 মাইনাস 3x। এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা হয়তো দ্রুত করতে গিয়ে একটা জিনিস চিন্তা করে ফেলতে পারি যে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 মাইনাস 2x টু দি পাওয়ার মাইনাস 1, 1 মাইনাস 3x টু দি পাওয়ার মাইনাস 1, এরপর এর মতো করে বিস্তার করে দেবো। কিন্তু সেটা করা যাবে না। সেটা করলে কি হবে? সেটা করলে আমি ডিরেক্টলি একটা x টু দি পাওয়ার n এর সহগ পাবো না। তোমরা এইভাবে ভুল পদ্ধতিতে চেষ্টা করে একবার দেখতে পারো যে স্যার ঠিক বলেছেন নাকি ভুল বলেছিলেন। তো যাই হোক, আমরা ভুল অ্যাপ্রোচে না আগাই, আমরা একটু সঠিক অ্যাপ্রোচে আগাই। এইখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশ, এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। তো এটাকে আমি পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশে লিখতে গেলে এইভাবে লিখব, এবং এখানে আমি a এবং b এর মান দুটো বের করে নেব। কিভাবে বের করব? তোমাদের নিশ্চয়ই মনে আছে, এর মানটা যখন আমরা বের করি তখন আমরা কি করি, এই জায়গাটায় চিন্তা করি এর নিচে কি আছে 1 মাইনাস 2x, একে 0 বানিয়ে দেওয়ার চেষ্টা করি। একে 0 বানাতে হলে x এর ভ্যালু কত বসাতে হবে? হাফ। তাহলে এইখানে আমি এই অংশটা বাদ দিয়ে বাকি জায়গাটার উপর x এর ভ্যালুটা হাফ বসিয়ে দেব। সো এর ভ্যালু হয়ে গেল কত? -2। এবার b এর ভ্যালুটা যখন বের করব, b এর ভ্যালু বের করার সময় আমরা কি করব? b এর নিচে কি আছে 1 মাইনাস 3x, এইটাকে আমি 0 বানাইতে হলে যে x এর ভ্যালু কত নিতে হবে? x এর ভ্যালু নিতে হবে 1/3। তাহলে এইটাকে আমি ঢেকে রাখবো, আর বাকি অংশটার উপর x এর ভ্যালুর জায়গায় 1/3 বসাবো। সো b এর ভ্যালুটা ফাইনালি কত চলে আসে? 1 মাইনাস 2/3, 1/1/3 অর্থাৎ 3। তাহলে b এর জায়গায় আমি কি বসিয়ে দেবো? 3 বসিয়ে দেবো। তাহলে আমার এই জিনিসটাকে আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফ্র্যাকশন আকারে লেখা হয়ে গিয়েছে। -2 1 মাইনাস 2x টু দি পাওয়ার -1 প্লাস 3 ইন্টু 1 মাইনাস 3x টু দি পাওয়ার -1। দেখো এই কথাটাও আমি লিখতে পারি, -2 1 মাইনাস 2x টু দি পাওয়ার -1। একে যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে কি পাই বলো তো? 1 প্লাস 2x প্লাস 2x এর উপর স্কোয়ার প্লাস 2x এর উপর কিউব প্লাস কন্টিনিউ করতে করতে 2x টু দি পাওয়ার n প্লাস কন্টিনিউ করবে, প্লাস 3 ইন্টু 1 মাইনাস 3x টু দি পাওয়ার -1। একে এক্সপ্যান্ড করলে কি পাই? 1 প্লাস 3x প্লাস 3x এর উপর স্কোয়ার প্লাস 3x এর উপর কিউব প্লাস কন্টিনিউ করতে 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 3x টু দি পাওয়ার n, এবং এটা কন্টিনিউ করে যাবে। তাহলে এইখান থেকে আমি যদি ফাইনালি বলি যে দেয়ারফর x টু দি পাওয়ার n এর সহগ, x টু দি পাওয়ার n এর সহগটা কত? এখানে আমি একটা x টু দি পাওয়ার n দেখতে পাচ্ছি, তার সঙ্গে গুণ অবস্থায় আছে 2 টু দি পাওয়ার n এবং একটা 2, তাহলে -2 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস এইখানে x টু দি পাওয়ার n এর সঙ্গে গুণ অবস্থায় আছে 3 টু দি পাওয়ার n, তার সঙ্গে একটা 3 গুণ অবস্থায় আছে, 3 ইন্টু 3 টু দি পাওয়ার n। এই অঙ্কটা কোনো এক বছর বুয়েট অ্যাডমিশন টেস্টে এসেছিল, আমি সালটা ভুলে গিয়েছি। অঙ্কটা তোমরা দেখলে যে কোনো কঠিন অঙ্ক না, তোমাদেরকে জাস্ট যে কাজটা করতে হবে সেটা হলো তোমাকে এই টাইপের শেপ দেখলে নিচে হরে একাধিক জিনিস গুণ অবস্থায় আছে, এইরকম জিনিসগুলোকে আগে পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশে ভেঙে নিয়ে তারপর সেগুলোর বিস্তার করে দিলেই তুমি সুন্দর মতো x টু দি পাওয়ার n এর সহগটা পেয়ে যাবে। আমাদের থার্ড এক্সাম্পলটা কিন্তু এখনও জলের দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। তো ঠিক আছে, এটার একটু ব্যবস্থা নেওয়া যাক। কি লেখা যায়? 1 ডিভাইডেড বাই 6x স্কোয়ার মাইনাস 5x প্লাস 1, 6x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 1, 1 ডিভাইডেড বাই, এখন একটা মজার জিনিস দেখো, 3x মাইনাস 1 ইন্টু 2x মাইনাস 1। এখন আমি যদি উভয়কেই মাইনাস দিয়ে গুণ করে দেই তাহলে এটা কি এইভাবে লেখা যায়? 1 মাইনাস 3x ইন্টু 1 মাইনাস 2x। জি হ্যাঁ, লেখা যায়। তো এখন দেখেন তো এইটা আর এইটা এক্স্যাক্টলি সেম জিনিস চলে আসছে না? যেহেতু সেম জিনিস চলে আসছে তাহলে আপনি এই লাইনের পর যা যা করেছেন তা পুরোটা করবেন, করার পর ফাইনালি আপনি x টু দি পাওয়ার n এর সহগ কত পাবেন? ওখানে যা পেয়েছেন এখানেও তাই পাবেন। এটাই হলো আপনাদের অ্যান্সার। দ্বিপদী থেকে মূলত এই সহগ নির্ণয়টা খুব বেশি ইম্পর্ট্যান্ট। এটার ব্যাপারে তোমাকে অবশ্যই খুব বেশি প্র্যাকটিস করতে হবে, পরিশ্রম করতে হবে, এবং একটা জিনিস মাথায় রাখবে
যে দ্বিপদী থেকে কিন্তু আসলে কোনো কঠিন কিছু নাই। দ্বিপদী থেকে তোমার সিম্পলি 3টা ফর্মুলার উপর ভিত্তি করে পুরা অধ্যায়টা, অ্যাকচুয়ালি 3টা ফর্মুলা আবার একই ফর্মুলা থেকেই এসেছে, মানে একটা বেসিক ফর্মুলার উপর ভিত্তি করে পুরা চ্যাপ্টার। সো একটু ভালোভাবে প্রিপারেশন নিয়েও আশা করা যায় ইনশাল্লাহ ভালো করতে পারবে। বোর্ডে তোমরা এখন যে দুটো এক্সাম্পল দেখতে পাচ্ছ, এই দুইটা কেন শেখানো হচ্ছে, যে আমরা যেন অসীম বিস্তৃতি সহগ জিনিসটাকে আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারি, সেই জন্য এই এক্সাম্পল দুটো তোমাদেরকে দেখানো হচ্ছে। এক্সাম্পল দুটো দেখে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এগুলো দেখতে চেহারা খারাপ হলেও অঙ্কগুলো আসলে সোজা। প্রথম যে অঙ্কটা বোর্ডে দেখতে পাচ্ছ, এটা 2014 সালে ঢাকা ভার্সিটির অ্যাডমিশন টেস্টে এসেছিল। এইটাকে আমরা লিখতে পারি এভাবে, দেখো তো, 1 + 2x ইন্টু 1 - x টু দি পাওয়ার -1। দেখো এইটাকে আমি এইভাবে লিখতে পারি কি না? উত্তর হলো জি হ্যাঁ, আমরা এইভাবে লিখতে পারি। তারপর এটাকে তুমি বিস্তার করে দাও, 1 + 2x, এইটাকে বিস্তার করলে কি চলে আসে? 1 + x প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস x টু দি পাওয়ার 4। এভাবে কন্টিনিউ করতে করতে ফাইনালি একটা সময় গিয়ে x টু দি পাওয়ার 5, 6, 7, 8, 9 সবই চলে আসবে। তাহলে আমাদের লাগবে কত? x টু দি পাওয়ার 9 লাগবে। x টু দি পাওয়ার 9, তার ইমিডিয়েট আগে আগে কি আছে? x টু দি পাওয়ার 8, তার ইমিডিয়েট পরে কি আছে? x টু দি পাওয়ার 10 প্লাস এইভাবে পুরো জিনিসটা কন্টিনিউ করছে। এখন আমাদের কি দরকার? আমাদের দরকার হলো x টু দি পাওয়ার 9 এর সহগ। x টু দি পাওয়ার 9 আমি কখন পাবো? যখন এই 1টা এই x টু দি পাওয়ার 9 এর সঙ্গে গুণ হবে, তখন কিন্তু আমরা একটা x টু দি পাওয়ার 9 পাবো। তাহলে সেক্ষেত্রে x টু দি পাওয়ার 9 এর সহগ হবে 1 গুণন এই x টু দি পাওয়ার 9 এর সহগ যেটা 1 প্লাস এই 2xটা যখন এই x টু দি পাওয়ার 8কে গুণ করবে, তাহলে একটা x টু দি পাওয়ার 9 তৈরি হবে। তাহলে 2x এর যে সহগ গুণন এই x টু দি পাওয়ার 8 এর সহগ, তাহলে কত চলে আসে? 1 + 2 অর্থাৎ 3। তাহলে x টু দি পাওয়ার 9 এর সহগ হয়ে গেল কত? 3 এর বিস্তৃতিতে। অঙ্কটা দেখতে অনেক ভয়ঙ্কর মনে হলেও আসলে কিন্তু খুবই ছোট। তোমাকে কি করতে হবে? উপরের অংশটাকে ঠিক রেখে নিচের অংশটাকে উপরে নিয়ে আসতে হবে এবং সেটাকে বিস্তার করে দিতে হবে। তারপর এই 1 দিয়ে যেহেতু এদের প্রত্যেকের সঙ্গে গুণ হবে, আমাকে দেখতে হবে 1 এর সঙ্গে কার গুণ হইলে x টু দি পাওয়ার 9 আসে। 1 এর সঙ্গে এর গুণ হলে x টু দি পাওয়ার 9 আসে। তাহলে উভয়ের সহগ গুণ করলে কত আসে? 1 × 1। এরপর এই 2x দিয়েও তো এদের সবাইকে গুণ করা হবে। তখন আমাকে চিন্তা করতে হবে যে এই 2x এর সঙ্গে কাকে গুণ করলে একটা x টু দি পাওয়ার 9 আসে। 2x এর সঙ্গে x টু দি পাওয়ার 8 গুণ করলে x টু দি পাওয়ার 9 চলে আসতো, 2x টু দি পাওয়ার 9। তো সেই 2টা আমরা এখানে লিখলাম। তাহলে x টু দি পাওয়ার 9 এর সহগ হলো 3। এই অঙ্কটা যদি কারো বুঝতে একটু কষ্ট এখনও থেকে থাকে, পরের অঙ্কটা দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। 1 + x ডিভাইডেড বাই 1 - x তার উপর হোল স্কোয়ার, এটাকে একটু আমরা এদিক ওদিক করে লিখি। উপরে আছে 1 + x হোল স্কোয়ার, তার মানে 1 + 2x + x স্কোয়ার, আর নিচে আছে 1 - x হোল স্কোয়ার। সেটাকে আমি উপরে তুলে দিলে দেখতে হবে এরকম। এই জিনিসটাকে যদি আমি এইভাবে লিখি, তাতে তোমাদের কারো কোনো আপত্তি আছে কি না? আপত্তি থাকার কথা না। 1 + x হোল স্কোয়ার হলো এটা, আর 1 - x হোল স্কোয়ার সেটাকে নিচ থেকে উপরে তুলে দিলে এইরকম দেখায়। এখন আমরা এই অংশটাকে স্থির রাখি, 1 + 2x + x স্কোয়ার, আর এই অংশটা এটাকে আমরা বিস্তার করে দেই। 1 - x টু দি পাওয়ার -2 বিস্তারের জন্য আমরা একটা সিরিজ দেখিয়েছিলাম, 4টা সিরিজ তোমাদেরকে আমি মুখস্থ রাখতে বলেছিলাম। তাহলে সেই মুখস্থ ভ্যালু অনুযায়ী এই সিরিজটাকে বিস্তার করে দাও। 1 + 2x + 3x স্কোয়ার প্লাস 4x কিউব প্লাস 5x টু দি পাওয়ার 4 প্লাস 6x টু দি পাওয়ার 5 প্লাস জিনিসটা কন্টিনিউ করতে থাকবে। এখন আমাদের প্রয়োজনীয়তাটা কি? আমাদের প্রয়োজন হচ্ছে x টু দি পাওয়ার 5 এর সহগ। x টু দি পাওয়ার 5 এর সহগ আমাদের জরুরি ভিত্তিতে প্রয়োজন। তাহলে x টু দি পাওয়ার 5 আমি কখন পাবো? এই 1 দিয়ে তো আমি এদের সবাইকে গুণ করব, প্লাস এই 2x দিয়ে সবাইকে গুণ করব, প্লাস x স্কোয়ার দিয়ে সবাইকে গুণ করব, এবং প্রত্যেক ক্ষেত্রেই আমি একটা করে x টু দি পাওয়ার 5 পাবো। তাহলে আমি ইন টোটাল 3টা x টু দি পাওয়ার 5 পাবো। যখন আমি 1 দিয়ে গুণ করব, এই 1 এর সঙ্গে এই 6x টু দি পাওয়ার 5 গুণ হলে একটা x টু দি পাওয়ার 5 আসবে। তার সহগ কত? 1 × 6 প্লাস এই 2xকে যখন এই 5x টু দি পাওয়ার 4 এর সঙ্গে গুণ হবে, তখনও আমি আরেকটা x টু দি পাওয়ার 5 পাবো। সেইটার সহগ কত? 2 × 5। 2x আর 5x টু দি পাওয়ার 4 গুণ করে কত হয়ে যায়? 10x টু দি পাওয়ার 5 প্লাস
এই এক্স স্কোয়ারকে যখন আমি এই 4x কিউবের সঙ্গে গুণ করব তখনও কিন্তু একটা x⁵ তৈরি হবে। তাহলে সেইটা সহ কত হবে 1 গুণন 4। ফাইনালি আমার অ্যান্সারটা দাঁড়াবে 6 + 10 + 4 = 20। অর্থাৎ এর বিস্তৃতিতে x⁵ এর সহগ হবে 20। তাহলে এইরকমভাবে যে কোনো সময় যে কোনো টাইপের অঙ্ক যদি তোমাকে দিয়ে বলে অমুকের সহগ কত তমুকের সহগ কত, অসীম বিস্তৃতি হোক বা সসীম বিস্তৃতি হোক, সেগুলো তোমরা ইজিলি বের করে ফেলতে পারবে। এই প্রশ্নটা 2012 সালে বুয়েটের ভর্তি পরীক্ষায় এসেছিল যে x + a⁴n এর বিস্তৃতিতে প্রথম তিনটি সংখ্যা 729, 7290 এবং 30,375 হলে a এর মান কত। আসলে অঙ্কটা অনেক বড় একটা অঙ্ক এবং তোমাকে ধৈর্য ধরে ক্যালকুলেশনটা করে যেতে হবে। এবং এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করার আছে, সেটা হলো যে এখানে n এর মানটা বিলংস টু n নাকি ডাজ নট বিলংস টু n সেটা কিন্তু উল্লেখ করা নাই। অর্থাৎ n স্বাভাবিক সংখ্যা হতেও পারে, নাও হতে পারে। অর্থাৎ এটা একটা সসীম বিস্তৃতিও হতে পারে, অসীম বিস্তৃতিও হতে পারে। যাই হোক না কেন, সেখানে প্রথম তিনটা পদ আমার দেওয়া আছে, সেখান থেকে এর ভ্যালুটা বের করতে হবে। এই হলো আমার কাজ আপাতত। আমাদের প্রথম যে কাজ সেটা হলো যে x + a⁴n এইটার বিস্তার করে দেয়া। কি লেখা যায় x⁴n প্লাস n ইন্টু x⁴n - 1 ইন্টু a প্লাস n ইন্টু n - 1 ডিভাইডেড বাই 2 x⁴n - 2 a স্কোয়ার প্লাস কন্টিনিউ করবে। তিনটা পদ পর্যন্ত লেখাই যথেষ্ট, কারণ আমাদের প্রথম তিনটা পদের ভ্যালুই দেয়া আছে। এখানে একটা তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার আপনি কি কোনো ভুল করলেন, আমরা তো ফর্মুলা এটার উল্টাটা লিখতাম সবসময়। কিন্তু এখানে খেয়াল করে দেখো যে এইখানে আসলে ব্যাপারটা কি, এখানে এক্সটা সামনে আছে, এটা পরে আছে। সো আমরা এইভাবে পুরো বিস্তারটা করে নিলাম। এখন প্রশ্নটা হয়েছে যে প্রথম তিনটা সংখ্যা অর্থাৎ x⁴n এটার কথা বলা হয়েছে যে এটা হলো 729, এইটার কথা বলা হয়েছে এটার ভ্যালু 7290, আর এইটার ব্যাপারে বলা হয়েছে যে এটার ভ্যালু 30,375, বড় বড় সব ভ্যালু। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করব, আমরা লিখব যে প্রশ্ন মতে x⁴n এই ভ্যালুটা হচ্ছে 729, n x⁴n - 1 ইন্টু a এই ভ্যালুটা হচ্ছে 7290, আর n ইন্টু n - 1/2 x⁴n - 2 a স্কোয়ার এই ভ্যালুটা হচ্ছে 30,375। আমরা এখানে ছোট্ট একটা কাজ করব, সেটা হলো n ইন্টু x⁴n ডিভাইডেড বাই x ইন্টু a = 7290। দেখো এই কথাটা কিন্তু আমি লিখতে পারি। এরপর আমি আরও একটা কথা লিখতে পারি যে n x⁴n ইন্টু a ডিভাইডেড বাই x = 7290। এখন x⁴n এর ভ্যালুটা আমরা জানি সেটা কত, 729। সেই ভ্যালুটা আমি এখানে সুন্দর মতো বসিয়ে দিতে পারি। x⁴n এর জায়গায় আমি 729কে বসিয়ে দিলাম। যদি সেটা বসাতে চাই তাহলে এইটার এবং এইটা কাটাকাটি করে এখানে একটা 10 থাকে। এই কথাটা আমি লিখতে পারি, এবং যেহেতু এই কথাটা লিখতে পারি আমি 2 নম্বর সমীকরণ এখানে না দিয়ে 2 নম্বর সমীকরণটাকে আমি এখানে দিলাম। এবারে দেখা যাক এখানে একটু আসি আমরা। n² - n ইন্টু x⁴n ইন্টু a স্কোয়ার ভাগ x²। দেখো তো আমি এই জায়গাটাকে এইভাবে কিন্তু লিখতেই পারি, কোনো অসুবিধা থাকার কথা না, = 30375 ইন্টু 2। দেখো এই 2টাকে ওপাশে নিয়ে গিয়েছি, n² - n লিখেছি, আর x⁴n-কে আলাদা করেছি, a²/x² লিখেছি। এখন আরেকটা মজার জিনিস দেখো, na ভাগ x = 10। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি যে আমরা লিখতে পারি যে a ডিভাইডেড বাই x = 10 ডিভাইডেড বাই n। এই কথাটাও কিন্তু লিখতে পারি। যদি সেটা লিখতে পারি তাহলে আমার সুবিধাটা কি, এখান থেকে a আর x-কে আমি বিদায় করে দিতে পারি। তো চলো দেখি কি অবস্থা। n² - n x⁴n এই ভ্যালুটা তো আমরা আগে থেকেই জানি 729 a²/x², অর্থাৎ এইটার উপর স্কোয়ার 100 ডিভাইডেড বাই n² = 30375 ইন্টু 2। আমি আরও একটা কাজ করতে পারি, এই 729কে আমি এখানে নিয়ে যেতে পারি। তাহলে পরের লাইনটা আমি লিখি, n² - n ডিভাইডেড বাই n² = 30375 ইন্টু 2
ডিভাইডেড বাই 729 ইন্টু 100। দেখেন এই জিনিসটা লিখতে কারো কোনো আপত্তি থাকার কথা না। এন স্কোয়ার বাই এন স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস এন বাই এন স্কোয়ার 1 বাই এন ইকুয়াল টু, এখানে একটা বিশাল ক্যালকুলেশন হবে, বিশাল ক্যালকুলেশন হয়ে ভ্যালুটা চলে আসে 5/6। তাহলে 1 মাইনাস 5/6 ইকুয়াল টু 1 বাই এন। 1 মাইনাস 5/6 মানে কত? 1/6 ইকুয়াল টু 1 বাই এন। এনের ভ্যালুটা চলে আসে 6। এই ভ্যালুটা আমরা 1 নম্বর সমীকরণে একটু বসিয়ে দেখি। এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 729। 729 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 6। তাহলে এক্স এর ভ্যালুটা হবে 3। তাহলে আমরা এন এর ভ্যালু পেয়েছি, এক্স এর ভ্যালু পেয়েছি। এবারে আমরা এই ভ্যালুগুলো 2 নম্বর সমীকরণে বসিয়ে দিলে এর ভ্যালুটা পাবো। এ ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই এন এর ভ্যালুটা 6। তাহলে এ ইকুয়াল টু 5। এটাই আমাদের অ্যান্সার। তো বুয়েটের স্যারদের কত বুদ্ধি দেখেছো? তোমার শুধুমাত্র এর ভ্যালুটা বের করতে বলেছে, কিন্তু এই এর ভ্যালু বের করতে গেলে কিন্তু তোমার এক্স এর ভ্যালু বের করতে হচ্ছে, এন এর ভ্যালু বের করতে হচ্ছে। বোর্ডে তোমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা 2018 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছিল এবং এই প্রশ্নে বলা হচ্ছে যে এক্স এর ভ্যালু যদি 2/3 হয় তবে এই রাশির বিস্তৃতিতে বৃহত্তম পদের সাংখ্যিক মান নির্ণয় করো। তো এই বৃহত্তম পদের সাংখ্যিক মান নির্ণয়ের জন্য আমরা যে কাজটা করব সেটা হলো, আমাদের একটা ফর্মুলা মনে আছে, TR+1 ডিভাইড বাই TR। লেকচারের শুরুর দিকে আমি দেখিয়েছিলাম এইটা ইকুয়াল টু n মাইনাস আর প্লাস 1 ডিভাইডেড বাই আর ইন্টু এক্স ডিভাইডেড বাই এ। এইটাকে আমরা 1 ধরে নিয়ে ক্যালকুলেশন স্টার্ট করব। সো এখানে n কত? n হচ্ছে 21/2 মাইনাস আর কত? আরটাই তোমাদের বের করতে হবে, প্লাস 1 ডিভাইডেড বাই আর এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। এক্স এর ভ্যালুটা হলো 2/3 ডিভাইডেড বাই এ কত? এ হচ্ছে আমাদের 1 ইকুয়ালস টু 1। এখান থেকে আমরা আরটাকে আগে বের করে নেব। 23/2 মাইনাস আর ডিভাইডেড বাই আর ইন্টু 2/3 ইকুয়ালস টু 1। তাহলে উপরে চলে আসছে 23 মাইনাস 2r, আর নিচে চলে আসে 3r ইকুয়াল টু 1। ক্রস মাল্টিপ্লাই করে দিলে 23 মাইনাস 2r ইকুয়াল টু 3r, 23 ইকুয়াল টু 5r। আর এর ভ্যালুটা হবে 23 ডিভাইডেড বাই 5, যেটা কিনা 4.6 এর সমান। অতএব বৃহত্তম রাশির জন্য আর এর ভ্যালুটা হবে 4। তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আর এর ভ্যালুটা যদি দশমিক চলে আসে তবে তার ইমিডিয়েট আগের যে পূর্ণ সংখ্যাটা, বা সহজ কথায় তার যে পূর্ণ সাংখ্যিক যে অংশটা, সেটাই আমরা আর এর ভ্যালুর জন্য নেব বৃহত্তম পদের জন্য। তাহলে বৃহত্তম পদ T4+1 মানে হচ্ছে পঞ্চম যে পদটা, এবং সেই বৃহত্তম পদের মানটা কত হবে? তোমরা একটা জিনিস জানো যে r+1তম পদ হচ্ছে NCR a টু দি পাওয়ার n মাইনাস আর এক্স টু দি পাওয়ার r। তো এইখানে 4+1তম পদ, তাহলে n কত? এখানে n হচ্ছে 21/2। c আর এর জায়গায় কত? 4 ইন্টু a কত? এখানে 1 টু দি পাওয়ার 21/2 মাইনাস 4 n মাইনাস আর ইন্টু এক্স এর জায়গায় তো এক্স আছে, এক্স টু দি পাওয়ার 4। তাহলে এখন খেয়াল করো যে এখানে এক্স এর ভ্যালুটা দেওয়া আছে কত? 2/3। 21/2 C2, এটাকে আসলে আমরা ডাইরেক্ট ক্যালকুলেটরে ক্যালকুলেট করতে পারি না, এর ভ্যালুটা আসে এরকম n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 4। তো এই ক্যালকুলেশনটা করার পর আমার কাছে ভ্যালুটা চলে আসে কত? 11,305 ডিভাইডেড বাই 216। এটাই আমাদের অ্যান্সার। এবারে বলা হলো যে এক্স ইকুয়াল টু 1/5 হলে 2 মাইনাস 3x টু দি পাওয়ার মাইনাস 10 এই রাশির বিস্তৃতিতে বৃহত্তম পদের সাংখ্যিক মান নির্ণয় করো। এই অঙ্কটা করার জন্য আমরা যে কাজটা করব আগের মতোই, TR+1 ডিভাইডেড বাই TR ইকুয়াল টু n মাইনাস আর প্লাস 1 ডিভাইডেড বাই আর ইন্টু এক্স বাই এ।
এইটাকে আমরা 1 হিসেবে কনসিডার করে অঙ্কটা শুরু করব। n কত এখানে -10 মাইনাস আর প্লাস 1 ডিভাইড বাই আর, এক্সের জায়গায় আছে -3x, তাহলে -3 ইন্টু এক্সের ভ্যালু হচ্ছে 1/5 ডিভাইডেড বাই এর ভ্যালুটা কত 2 ইকুয়াল টু 1। তাহলে পরের লাইনটা কি লেখা যায়, -9 মাইনাস আর ডিভাইডেড বাই আর, -3 উপরে আর নিচে হচ্ছে 10 ইকুয়ালস টু 1। তাহলে উপরে 27 প্লাস 3r ডিভাইডেড বাই 10r ইকুয়ালস টু 1, 27 প্লাস 3r ইকুয়াল টু 10r, 27 ইকুয়াল টু 7r, আর এর ভ্যালুটা হচ্ছে 27/7 অর্থাৎ 3 হোল 6/7। তাহলে আমরা কি বলবো, আমরা বলবো যে দেয়ারফোর বৃহত্তম পদের ক্ষেত্রে আর ইকুয়াল টু যে ভগ্নাংশটা পেলাম তার পূর্ণ সংখ্যার অংশটা 3। তাহলে আমার বৃহত্তম পদ কত হবে, t3+1 অর্থাৎ চতুর্থ পদ যেটা। আমরা কি জানি, আমরা r প্লাস 1তম পদের ফর্মুলা জানি NCR a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। এখানে n কত, n হলো এখানে -10, r কত, r হলো 3, এর জায়গায় কত আছে, এর জায়গায় আছে 2, n মাইনাস r, n মানে হলো -10 মাইনাস r হলো 3, x এর জায়গায় কত আছে -3x, তাহলে -3 ইন্টু x এর জায়গায় 1/5 আর r মানে হলো 3। তো -10c3 এটা তো আর তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেট করতে পারবে না। -10c3 আমরা কীভাবে মাপবো, -10 ইন্টু -10 মাইনাস 1 -10 মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 টু দি পাওয়ার -13 ইন্টু -3/5 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু, তুমি যদি ক্যালকুলেটরে পুরো ক্যালকুলেশনটা করে ফেলো অ্যান্সার চলে আসে 297 ডিভাইডেড বাই 51200। এটাই আমাদের অ্যান্সার।